নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ডালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা নিরামিষ বা আমিষ, ভাত বা রুটি যাই খাই না কেন, এমন অনেক মানুষ আছেন যে যাদের খাদ্য তালিকায় এক বাটি ডাল না হলে যেন ঠিক খাদ্যটা বা খাওয়াটা পরিপূর্ণ হয় না। আমাদের রাজ্যে যে পরিমাণে ডাল চাহিদা বা দরকার, সে তুলনায় উৎপাদন অনেকটাই কম। আর চাষি বন্ধুরা সবসময় যে ঠিক পরিচর্যা করে বিজ্ঞানসম্মত উপায়ে ডাল চাষ করেন না। ডাল চাষের অনেকটাই ঘাটতি রয়েছে, সে কারণে অনেক সময় বাইরের রাজ্য থেকে ডালের আমদানি করতে হয়। আর ডাল একটি সিম্মি জাতীয় উদ্ভিদ, যেটা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন সংগ্রহ করে মাটির নিচে আবদ্ধ করে রাখে, ফলে গাছের এবং যে মাটির উর্বরতা শক্তি অনেকটাই বেড়ে যায়। আর ডাল চাষ একটি লাভজনক চাষ। কিন্তু চাষি বন্ধুরা কীভাবে চাষ করলে এই ডালের উৎপাদন আরও বাড়তে পারে এবং রোগ পোকা হলে কিভাবে দমন করবেন, এবং সেই সব বিষয় নিয়েই তো আজকের আমাদের আলোচনা। আজকের আলোচনার বিষয় তাহলে নিশ্চয়ই আপনারা জেনে ফেলেছেন আমি কি বলতে চাইছি। আজকের আমাদের আলোচনার বিষয় মুগ ও কলাইয়ের পরিচর্যা ও রোগ পোকা নিয়ন্ত্রণ। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন কৃষি বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই। আমার একেবারেই বাম পাশে রয়েছেন অভিমন্যু বাড়ুই। নমস্কার অভিমন্যু বাবু। অপর কৃষি অধিকর্তা পি, পূর্ব মেদিনীপুর। আর আমার একেবারে ডান পাশে রয়েছেন দিলীপ কুমার মাইতি। নমস্কার দিলীপ বাবু। অপর কৃষি অধিকর্তা পি, পূর্ব মেদিনীপুর। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের প্রশ্ন থাকে, বিশেষ করে ডাল চাষ সম্পর্কিত, তাহলে আপনারা সরাসরি আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে। আর যখন ফোন করবেন শুধুমাত্র আপনারা টেলিফোনে কথা বলবেন, টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন। চলে আসি তাহলে আলোচনায় সরাসরি। আমি প্রথমে অভিমন্যুবাবু আপনার কাছে জেনে নেব যে আমাদের তো ডাল চাষের একটা ঘাটতি রয়েছে। আমরা এই ডাল চাষের উপরে কেন গুরুত্ব বেশি দিচ্ছি, বা আমাদের চিত্রটা কেরম পশ্চিমবঙ্গে ডাল চাষের, যদি একটু বলেন খুলে। নমস্কার। খুব সত্যি কথা, ডাল জাতীয় ফসল ক্ষেত্রে আমরা গুরুত্ব একটু কম দিই, কিন্তু এটা আমরা যদি ভাবি যে আমাদের দৈনন্দিন জীবনে ডাল অত্যন্ত একটা প্রয়োজনীয় খাদ্য। আমাদের ডাল ভাতের সঙ্গে না থাকলে আমরা ঠিক খাওয়া পূর্ণ হয় না। কারণ ডাল থেকে আমরা যে প্রোটিনটা পাই সেটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। এই উদ্ভিজ্জ প্রোটিন আমাদের শরীর এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত প্রয়োজন। এছাড়া ডাল জাতীয় ফসল চাষ করলে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে এই ডাল জাতীয় ফসল বাতাস শিকড়ে এক রকমের ব্যাকটেরিয়া থাকে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, যারা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন জমিতে জমা করে, যেটা প্রায় 1 বিঘে জমি যদি চাষ করা যায় 1 বস্তা ইউরিয়ার সমান নাইট্রোজেন জমা হয়ে যেতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নাইট্রোজেন আমরা মানুষ বা কোনো উদ্ভিদ সেইভাবে সংগ্রহ করতে পারে না। আর 3 নম্বর হচ্ছে ডাল জাতীয় ফসল, ডাল থেকে আমরা যেমন ডাল খাই, অন্যান্য খুব সুন্দর সুন্দর খাবার, বড়ি, তারপরে তড়কা, এই রকমের খাবারগুলো খুব সহজে তৈরি করা যায়। তো সেদিক থেকে ডাল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। আর একটা দেখেছি যে আমরা ডাল জাতীয় ফসল যদি কৃষক বন্ধুরা জমিতে চাষ করে, তাহলে সেই জমিটার যে গুণগত মান, সেটা এমন নাইট্রোজেন তো বাড়েই, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু উপকারী অবস্থা তৈরি হয়, যেমন জলের একটা সাশ্রয় হয় কভার ক্রপের জন্যে, তারপরে বাতাস খুব সুন্দর খেলে, এবং ওখানে যে উপকারী জীবাণু আছে বলে ওর পরিবেশটা এত সুন্দর হয়ে যায়, পরবর্তী ফসলের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়। আর এখনো এমনও দেখা যায় যে পুজোর সময় বিশেষ করে নৈবেদ্য বা ডালা সাজাতে ডাল ভিজিয়ে দেওয়া হয়, তাই না? কি অনেক অনেক রকম কাজে লাগে। বেশ, এবারে আমি যাই দিলীপ বাবু, আপনি একটু বলুন যে ধরুন এই যে ডাল চাষ লাভজনক করতে গেলে চাষি বন্ধুরা কি কি পদক্ষেপ নেবেন বা কি করবেন? হ্যাঁ, ডাল চাষ লাভজনকভাবে চাষ করতে গেলে প্রথমত উর্বর বেলে দোআঁশ বা দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত সঠিক প্রজাতির, উন্নত প্রজাতির এবং রোগ পোকা সহনশীল জাত নির্বাচন করতে হবে, সঠিক সময়ে বপন করতে হবে। তৃতীয়ত বীজ শোধন করে লাগাতে হবে। চতুর্থত রাইজোবিয়াম জীবাণুসার উপাচার হিসাবে প্রয়োগ করতে হবে। তারপরে হচ্ছে সেচ এবং সুষম সার ব্যবহার করতে হবে। আগাছা নিয়ন্ত্রণ করতে হবে। কৃষক ভালোভাবে মাঠ পরিদর্শন করে রোগ পোকা সুসংহত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। রোগ পোকা সুসংহত উপায়ে নিয়ন্ত্রণ না করতে পারলে ডালের ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং ফলন মার খায়। সেই জন্যে ডাল লাভজনক চাষ করতে গেলে এবং
কিছু অনুখাদ্য অবশ্যই ডাল জাতীয় ফসলে প্রয়োগ করতে হবে। বেশ, আচ্ছা অভিনব একটু বলুন, যেদিন মুগ চাষে এই যে জীবাণু সারের কথা বা অন্যান্য রাইজোবিয়ামের কথা বললেন, তা জীবাণু সার মুগ কলাই চাষে কিভাবে মাখিয়ে বা কিভাবে কি করে চাষি বন্ধুরা সেটাকে ব্যবহার করবেন? ঠিক, আমি আগেই বলছিলাম যে ডাল জাতীয় ফসল যে কোনো, সে খেসারি, মুগ, মুসুর। আচ্ছা অভিনব একটু থামাচ্ছে, একজন ইতিমধ্যে আমাদের ফোনে আছেন দর্শক বন্ধু। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন এবং কি জানতে চাইছেন বলুন। আমি বীরভূম জেলার চতুর্পুর গ্রাম থেকে বলছি, অমর মন্ডল। বেশ, বলুন আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার যদি আলু লাগাই এবং জমিতে কি মুগ ডাল চাষ করা হবে? বেশ, আপনি শুনতে থাকুন আলোচনা, খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ অভিনব যেটা বলছিলেন যে জীবাণু সার কিভাবে ব্যবহার করবেন। তো এমনি আমি আগেই বলছিলাম যে কোনো ডাল জাতীয় ফসলের শিকড়ে এক রকমের গুঁটি তৈরি হয়, যেটা ব্যাকটেরিয়া তৈরি করে, এবং যত বেশি শিকড় থাকবে, যত বেশি গুঁটি তৈরি হবে, তত বেশি নাইট্রোজেন ওখানে জমা হবে। এবার ডাল জাতীয় ফসলে এই যে গুঁটিটা তৈরি হয়, এটা এক রকমের ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া তৈরি করে। আমরা যদি বীজটা বোনার আগেই বীজের সঙ্গে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা লাগিয়ে দিতে পারি, তাহলে পরবর্তীকালে জমিতে আলাদা করে, জমিতে তো সবসময় রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে না, ওটা অতিরিক্ত তৈরি হয়ে যাবে এবং গুটি বেশি করে তৈরি করবে। তো এর জন্যে কৃষক বন্ধুদের কাছে আমাদের সুপারিশ যে 1 বিঘে মুগ অথবা কলাই, এই দু রকমের ডালই যদি চাষ করে যায়, 1 বিঘে জন্য যে বীজ লাগে 3-4 কেজি মতো বীজ লাগবে, সেই বীজটা 400 গ্রাম জীবাণু সার রাইজোবিয়াম কালচার নিতে হবে লাগে। এই রাইজোবিয়াম কালচারটা ফ্যান, ঘন ফ্যান অথবা গুড়, এটা নিয়ে 2 লিটার জলে, পরিমাণ মতো জলে ওটাকে নিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে তাতে জীবাণু কালচার যেটা আছে 400 গ্রামের মতো, সেইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটা আঠা আঠা মতো হবে। তাতে পুরো ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলে তাতে বীজগুলো, যে বিঘা প্রতি মোটা 3-4 কেজি বীজ লাগে, সেই বীজটা ওর সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা দানার সঙ্গে যেন জীবাণু সারটা লেগে থাকে। এটা লাগিয়ে নেওয়ার পরে মোটামুটি একটু ছাওয়ায় শুকিয়ে নিতে হবে, যাতে করে ওটা ভিজে ভিজে না থাকে। পরবর্তীকালে আমাদের ওটাকে জমিতে বুনতে হবে। বেশ, আর দিলীপবাবু একজন বন্ধু ফোন করেছিলেন যে আলু জমিতে কি মুগ কলাই চাষ করা যেতে পারে? অবশ্যই আলু তুলে নেওয়ার পরে মুগ কলাই চাষ করা যাবে। মুগ কলাই, গ্রীষ্ম যে মুগ কলাই, সেটা আমাদের ফাল্গুন চৈত্র মাসে লাগানো হয়। আলু তুলে নেওয়ার পরে খুব সুন্দরভাবে মুগ কলাই চাষ করা যেতে পারে। যেহেতু আলু চাষে কৃষক বন্ধু এমনিতেই প্রচুর সার ব্যবহার করেন, সেক্ষেত্রে রাসায়নিক সার খুব বেশি না প্রয়োগ করলেও চলবে, শুধুমাত্র একটু বীজ শোধন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রাইজোবিয়াম জীবাণু সারের উপাচার ব্যবহার লাগিয়ে সেটাকে বপন করা যেতে পারে এবং খুব ভালোভাবে চাষ, যেটা অভিনব এক্ষুনি বললেন। তো যাই হোক, এইবারে আরেকটু বলেন যে মুগের কি উন্নত জাত কি আছে, যদি একটু খুলে বলেন। মুগের উন্নত জাত, প্রথমেই বলেছি, লাভজনকভাবে ডাল জাতীয় ফসল মুগ এবং কলাই চাষ করতে হলে উন্নত জাতের ব্যবহার করতে হবে। সেজন্য আমাদের যে সরকারি সুপারিশকৃত যে জাতগুলি আছে, যেমন পুরনো জাতগুলির মধ্যে বীরেশ্বর, সুকুমার, মুগ সাধারণত 60 থেকে 65 দিনের ফসল, 60 থেকে 65 দিনে মুগ পেকে যায়। বীরেশ্বর বলে একটি জাত আছে, সুকুমার বলে একটি জাত আছে, সোনালি আছে, পান্না আছে। এছাড়াও রিসেন্টলি যে জাতগুলো আমাদের বাজারে আছে বা যে জাতগুলো চলছে, সেগুলো হচ্ছে সম্রাট বলে একটি জাত আছে, যার ফসল বা শুঁটি একবারে পেকে যায়, এবং বিরাট বলে একটি জাত আছে, এই ফসলেরও একবারে শুঁটি পাকে এবং হলদে কুটে রোগ সহনশীল জাত। এই জাতগুলি মুগের পক্ষে খুবই ভালো, মুগের জন্য খুবই ভালো। IPM 202-15 বলে একটি জাত আছে, এটিও নতুন উদ্ভাবিত জাত, এটাও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, খুব জানতে ইচ্ছা করছে দিলীপবাবু, যে এত জাতের কথা বললেন, তা আমরা যখন বাজার থেকে ডাল কিনে আনি, অনেক সময় যে ডালের যে মানে স্বাদের যে তারতম্য হয়, এটা কি সঙ্গে কোনো সম্পর্ক হচ্ছে নাকি উৎপাদনের দিক দিয়ে এই জাতেরগুলো? ডালের তারতম্য কিছুটা হলেও আছে। সোনালি বলে একটি জাত আছে, যেটাকে আমরা অনেক সময় সোনামুগ বলে থাকি, এটা কিছুটা হলেও জাতের আমাদের পক্ষে ভালো, এবং উৎপাদন যে আমাদের যে বর্তমান উদ্ভাবিত জাতগুলো বিরাট, সম্রাট, IPM 215, এইগুলো উৎপাদনের দিক থেকে অনেক বেশি গ্রহণযোগ্য এবং রোগ পোকা সহনশীল। অভিমন্যুবাবু একটু বলুন যে মুগের চাষ যারা করেছেন, তো তাদের অন্তর্বর্তী পরিচর্যা কিভাবে করবেন একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমরা যখনই বীজ বুনি, বীজ বোনা বা রোয়ার পর থেকেই আমাদের পরবর্তী
ফসলটা কাটার আগে পর্যন্ত যে রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা, সেটাকেই আমরা মধ্যবর্তী পরিচর্যা বলি। সেই দিক থেকে দেখলে আমাদের ডাল জাতীয় ফসল বা মুগ আমরা বীজ বোনার পরে পরে কৃষক বন্ধুদের নিয়মিতভাবে মাঠ পরিদর্শনটা অত্যন্ত জরুরি, এবং গিয়ে দেখতে হবে যে সেইখানে গাছের বৃদ্ধি ঠিকঠাক আছে কিনা, গাছে রোগ পোকা হচ্ছে কিনা, জলের অবস্থা ঠিক আছে কিনা, এই সবগুলো দেখতে হবে। এবং ডাল জাতীয় ফসলে বা মুগের ক্ষেত্রে আমাদের আগাছা খুব বেশি আসে না, তো আগাছা নিড়ানির ব্যবস্থা করতে হবে যদি আগাছা খুব বেশি আসে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আগাছা যদি ওই জমিতে উপদ্রব থাকে তাহলে বীজ বোনার আগেই আগাছার ওষুধ প্রয়োগ করে নিয়ে বীজটা বোনার দরকার। 2 নম্বর হচ্ছে গাছের বৃদ্ধি যদি ঠিকঠাক না থাকে বা সার যদি আমরা প্রাথমিকভাবে ঠিকমতো না দিই, তাহলে মোটামুটি 20-22 দিনের মাথায় এই মুগেতে একটা ডিএপি স্প্রে করা খুব দরকার। 2% হারে, অর্থাৎ 1 লিটার জলে 20 গ্রাম করে। ডিএপি সাধারণত সঙ্গে সঙ্গে জলে ভেজে না, মানে গুলে যায় না, সেই জন্য সারা রাত ওটাকে ভিজিয়ে রাখতে হয় যাতে করে পরের দিন ওটা গুলে যায়। এইটা একটা দিক দেখে নিতে হবে। আর ফুল আসার আগে দেখে নিতে হবে যে মাটি আছে কিনা, ভিজে আছে কিনা, না হলে একটা সেচ দেওয়ার ব্যবস্থা রাখলে খুব ভালো, তাহলে ফুলটা ভালো আসবে। আর অনুখাদ্যের ব্যাপার যেটা বলা হচ্ছিল, অনুখাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুগ বা কলাই চাষের ক্ষেত্রে। 2টো অনুখাদ্য দরকার, একটা হচ্ছে বোরন আর একটা হচ্ছে মলিবডেনাম। বোরনটা বা মলিবডেনাম এই 2টো অনুখাদ্যই আমাদের ফুল আসার আগে একবার দিতে হবে, আর যখন দানাটা পুষ্ট হচ্ছে সেই সময়টা করে স্প্রে করতে হবে। যদি অনুখাদ্য আমরা সোহাগা বা বোরন দিই, বোরন 2 রকমের আছে, 10% আর 20%। 20% বোরন হলে 1 লিটার জলে 1 গ্রাম করে, আর 10% 2 গ্রাম করে, আর 10% হলে 1 গ্রাম করে, এইভাবে দিতে হবে। আর মলিবডেনাম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 লিটার জলে 1/2 গ্রাম করে গুলে স্প্রে করতে হবে। এই বিষয়গুলো দেখা। আর আমি আরেকটা কথা বলে দিই যে নিয়মিত মাঠ পরিদর্শনটা অত্যন্ত প্রয়োজন, রোগ পোকার উপদ্রব হচ্ছে কিনা দেখা, তারপরে সেইভাবে ব্যবস্থাটা নিতে হবে। আচ্ছা দিলীপবাবু, আপনার কাছে তো রোগ পোকা নিয়ে আলোচনা করবই, কিন্তু তার আগে আরও একটা প্রশ্ন, যেটা হচ্ছে কি মুগ কলাই যেহেতু চৈতালি ফসল, তো একরকম মুগ আছে যেটা একটু লম্বা, আর আরেকটা আছে চৈতি মুগ বলে, ছোট ছোট দানা, একটু কালো রঙের। এই দুটোর মধ্যে কি তফাৎ বা তফাৎ মানে জাত, ওই জাতের তফাৎ বললাম, যে জাতগুলো যেমন ভাবে উদ্ভাবিত হয়েছে সেই জাত অনুযায়ী তার সুটি কিরকম ভাবে সেটা নির্ধারণ। এখন যে জাতগুলো উদ্ভাবিত হচ্ছে যে সেই জাতগুলো একটু সুটিগুলো একটু বড় আকারের হয়, সেই জন্য। আর সোনালী মুগ যেটা বলা হলো, তার এটা তরকা হিসেবে বেশি করে ব্যবহার করা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবারে বলুন, মূলত এই যে মুগ বা কলাই, এর ক্ষেত্রে কি কি রোগের আক্রমণ বেশি ঘটে এবং তার প্রতিকার কি আছে? হ্যাঁ, আমাদের মুগ ও কলাই ফসল রোগ দ্বারা আক্রান্ত হয়। প্রথমেই বলে রাখা ভালো, আমরা যেটা বীজ বোনার ক্ষেত্রে যেটা চাষিরা সাধারণত আমাদের পশ্চিমবাংলায় ছড়িয়ে বা ছিটিয়ে বীজ বোনেন মুগ এবং কলাইয়ের ক্ষেত্রে। যদি লাইনে বীজ বপন করা হয়, মুগের ক্ষেত্রে 20 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার দূরে দূরে, এবং কলাইয়ের ক্ষেত্রে 30 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার দূরে দূরে, তাহলে রোগ পোকা কম হবে। এই রোগের ক্ষেত্রে যে রোগগুলো প্রধান লাগে ডাল জাতীয় ফসলে, মুগ এবং কলাইয়ের ক্ষেত্রেও, পাউডারি বা ভুসা রোগ, সাদা গুঁড়া রোগ, যেটাকে আমরা বলি পাউডারি মিলডিউ। এটা একটা ছত্রাক জাতীয় রোগ, ছত্রাক ঘটিত রোগ। পাতার উপরে সাদা গুঁড়ো পড়ে এবং নিচের দিকের পাতাটা আস্তে 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 হলুদ হয়ে যায়, পুরো পাতাটাই আস্তে আস্তে হলুদ হয়ে যায় এবং ঝরে পড়ে। এটা একটা ছত্রাক ঘটিত রোগ। এরপরে একটা মোর্চে রোগ লাগে, সেটাও হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। ধানের এই ডালের পাতায় বা মুগের পাতায় ছিটছিট দাগ পড়ে মোর্চের মতো গুঁড়ো রোগে, এটাও একটা ছত্রাক ঘটিত। পাতাগুলো আস্তে আস্তে কালো হয়ে যায়। এরপরে আরেকটি রোগ লাগে, সেটা হচ্ছে মোজাইক রোগ। এটা হচ্ছে ভাইরাস রোগ। এটাই মূলত আমাদের, যেহেতু মুগ চৈতালি ফসল, এই সময়ে প্রচুর পরিমাণে চষি পোকার উপদ্রব দেখা দেয়, যারা ভাইরাস রোগটাকে বহন করে নিয়ে আসে। এবং এই ভাইরাস রোগের জন্যে যে মোজাইক, অর্থাৎ পাতাতে হলদে দাগ, ছোপ ছোপ দাগ সৃষ্টি হয়, পুরো
মাঠটাই হচ্ছে এই রোগে অনেক সময় ভর্তি হয়ে যায় আমরা যদি ঠিকমতো নিয়ন্ত্রণ না করি। এই রোগটা খুবই আমাদের চিন্তার বিষয়। এই রোগটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে চাষি কিন্তু ভালো ফসল পাবেন। এই রোগটার দিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এটাকে বলি মোজাইক রোগ, এটা ভাইরাস ঘটিত রোগ। এই রোগগুলি হয়। এছাড়া অ্যানথ্রাকনোজ এবং গোড়া পচা রোগও দেখা যায়, যেখানে গোড়া পচা ছত্রাক ঘটিত রোগ এবং অ্যানথ্রাকনোজ সুঁটিতে কালো কালো দাগ দেখা যায়, সেটাও আমরা দেখতে পাই মুগ এবং কলাইয়ের ক্ষেত্রে দেখা যায়। এটা কি নিয়ন্ত্রণ আগে থেকেই যদি বীজ শোধন করা যায় তাহলে অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। সেই জন্য বীজ শোধনের উপরে বারবার আমরা কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিমান্যু, একটু বলুন যে সুসংগত উপায় এই রোগ পোকা দমনের কি কি পদ্ধতি রয়েছে? আমাদের রোগ নিয়ে আমরা জানলাম, কিছু কিছু পোকাও আমাদের ডাল জাতীয় ফসল বা এতে আসে মুগের ক্ষেত্রে। তো সেই পোকাগুলো এবং রোগগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সুসংহত পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ আমরা রোগ বা পোকা দেখার সঙ্গে সঙ্গে আমরা রাসায়নিক ওষুধে যাব না। তো প্রাথমিকভাবে আমাদের দেখা যায় যে বীজ শোধনটা অত্যন্ত জরুরি। বীজ শোধন যদি করি তাহলে বীজের মধ্যেই বিভিন্ন রোগের প্রায় 70 থেকে 80% জীবাণু থেকে যায়। সেটা বীজ শোধন করলে অনেকটাই নষ্ট হয়ে যায়, পরবর্তীকালে আক্রমণটা অনেক কম হয়, যেটা ওষুধ দেওয়ার আর দরকার হয় না। এছাড়া আমাদের যে কোনো ফসল চাষ করার আগে, বিশেষ করে গরমকালে যদি একবার গভীর চাষ দিয়ে জমিটাকে উল্টে দিই তাহলে বিভিন্ন রোগের বা পোকার জীবাণু তাদের একটা স্টেজ ওই মাটির নিচে চলে, মাটির নিচে থাকে, তখন রোদে এসে ওই জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে আগেই বলছিলাম যে কৃষক বন্ধুরা যদি নিয়মিত মাঠ পরিদর্শন করে তাহলে দেখতে পাবেন যে কোনো পোকা বা কোনো রোগ জমিতে এসছে বা ফসলে এসছে, সঙ্গে সঙ্গে কী করতে হবে, ওই রোগ বা পোকার যে ডিম বা যে পচা অংশগুলো বা শুকিয়ে যাওয়া অংশগুলো সঙ্গে সঙ্গে তুলে নিয়ে সেগুলোকে পুড়িয়ে ফেলা বা নষ্ট করে ফেলার কাজগুলো করতে হবে। এরপরে যদি আমাদের রোগ সেরকম করে আসে তাহলে রোগ যেগুলো আছে যে আমরা যদি চিনতে পারি এইটা রোগ হয়েছে, যেমন আমরা যদি দেখি যে গোড়া পচা রোগটা হয়েছে বা পচা রোগটা হয়েছে, তাহলে এটা যেহেতু ছত্রাক ঘটিত রোগ, আমাদের ছত্রাকনাশক দিতে হবে। খুব ভালো ওষুধ কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের আমাদের যে ওষুধ আছে, ম্যানকোজেব 2 গ্রাম আর কার্বেন্ডাজিম 1 গ্রাম, এই দুটো মিশিয়ে যদি আমরা বিঘা প্রতি 70 থেকে 80 লিটার জল ওষুধগুলা জলে আমরা প্রয়োগ করতে পারি তাহলে খুব ভালো কাজ হয়। তো এই রকম করে ওষুধটা আমাদের দিতে হবে। পোকার ক্ষেত্রে বলবো যে পোকা সাধারণত একবারে অনেকটা এলাকা জুড়ে আসে না। এরা কিছু প্রথমেই আলের ধারে যে ছোট ছোট গাছ বা আগাছা থাকে সেখানে ডিম পাড়ে, পরবর্তীকালে ফসলটা এলে সেখানে আক্রমণ করে। সেজন্য কৃষক বন্ধুদের কাছে একান্ত সুপারিশ যে আপনারা মাঠে ওষুধ দেওয়ার আগে আগাছা চারদিকে আছে যেগুলো বা বেড়ার ধারে যে আগাছাগুলো আছে সেইগুলোতে ওষুধ দেবেন, তাহলে দেখবেন যে আমাদের পোকা বা রোগের আক্রমণটা অনেকটা কমে গেছে। পরবর্তীকালে পোকা বা রোগ দেখার সঙ্গে সঙ্গে আপনারা প্রাথমিকভাবে জৈব রোগনাশক যেগুলো আছে সেইগুলো প্রয়োগ করবেন। পোকার ক্ষেত্রে আমি বলবো নিম ঘটিত যে কীটনাশকগুলো পাওয়া যায়, অ্যাজাডিরাক্টিন গ্রুপের ওষুধ 10,000 ppm-এর, এই ওষুধটা যদি 7 দিন ছাড়া 2বার স্প্রে করা যায় তাহলে যে কোনো পোকার ডিম অনায়াসে নষ্ট হয়ে যায় এবং পোকা একটা ক্ষুধামান্দতা তৈরি হয়, মানে খেতে আর ইচ্ছা করে না, তার ফলে পরবর্তীকালে ওদের ডিমও সেইভাবে হয় না এবং মারা যায়। তো এই বিষয়গুলো একটুখানি প্রাথমিকভাবে নজর দেওয়া, তারপরে যদি আক্রমণ খুব বেশি হয় তখন আমাদের রাসায়নিক ওষুধে যেতে হবে। এবারে দিলীপবাবু একটু বলুন যে আমরা তো এতক্ষণ পোকা নিয়ে অনেকগুলি কথা শুনলাম, কিন্তু মূলত কোন কোন পোকা এই মুগের বা কলাইয়ের ক্ষেত্রে বিশেষভাবে ক্ষতি করে? মুগ কলাই যেগুলো চৈতি ফসল হিসেবে চাষ করা হয় বা বর্ষাকালেও চাষ করা হয় যেগুলো, সেগুলোর ক্ষেত্রে প্রথম দিকে আমরা দেখতে পাই একটি পোকা, সেটা হচ্ছে সোঁয়া পোকা, হেয়ারি ক্যাটারপিলার আমরা বলি। সেই সোঁয়া পোকার আক্রমণ দেখা যায় প্রথম দিকে। এরা একসঙ্গে থাকে, ঝাঁক বেঁধে থাকে, তারপরে গায়ে সোঁয়া থাকে, তারপরে এরা আস্তে আস্তে ছড়িয়ে যায়, সমস্ত ফসলে বড় হতে থাকে, ছড়িয়ে যায়। এই সোঁয়া পোকার আক্রমণটা প্রথম দিকে দেখা যায়। এরপরে আমাদের একটি সাদা মাছি এবং সবুজ মাছি জ্যাসিড, এই দুটি পোকা মুগ ফসলে প্রচণ্ড পরিমাণে লাগে। শীত শেষ হওয়ার পর থেকে আরম্ভ করে একদম বর্ষার আগে পর্যন্ত এই দুটি পোকার আক্রমণ বিশেষভাবে লক্ষিত হয় এবং এরা ফসলের রস চুষে খায়। শুধু রস চুষে খাওয়ার না, তার সঙ্গে সঙ্গে এটা ওই যে বলা হলো যে মোজাইক ভাইরাস, ইয়েলো ভেন মোজাইক ভাইরাসটা এর মধ্যে ছড়িয়ে দেয়, ভাইরাসটাকে বহন করে নিয়ে আসে। রসের খাওয়ার সময় এর মধ্যে ভাইরাসটা প্রবেশ করে এবং সেই ভাইরাস ঘটিত রোগের জন্য যে মোজাইক রোগ, সেই মোজাইক রোগটা কিন্তু মুগ এবং কলাইয়ের ক্ষেত্রে দেখা যায়।
তারপরে জাব পোকার আক্রমণ অনেক সময় দেখা যায়। জাব পোকার আক্রমণের ফলে এরা ছোট ছোট আকারের হয়, পাতার উপরের দিকে যে নরম অংশগুলো থেকে রস চুষে খায়। রস চুষে খেলে পাতা এবং ডাল এবং কাণ্ড এবং উপরের যে নরম অংশটা শুকিয়ে যায়, যার ফলে গাছের ক্ষতি হয়। এরপরে আরেকটি পোকা যেটাকে আমরা টোবাকো ক্যাটারপিলার বলি, লেদা পোকা। এটা হচ্ছে শুধু মুগ না, অন্যান্য সমস্ত ফসলে, বেশিরভাগ ফসলের ক্ষেত্রে এটা আক্রমণ পরিলক্ষিত হয়। যেহেতু গরম শীতের শেষে গরম মুগ চাষ হয়, এই সময় প্রচুর পরিমাণে এই লেদা পোকাটা প্রথম দিকে ডিম পাড়ে অন্যান্য ফসলে বা আগাছায় বা মাটিতে দলবদ্ধভাবে থাকে। তারপরে এরা মুগ ফসলে এরা স্থানান্তরিত হয় এবং এই প্রচণ্ড পরিমাণে লেদার আক্রমণ কিন্তু দেখা যায়, বিরাট আকারের হয় এরা, এবং অন্যান্য ফসলে আক্রমণ করার পর মুগ ফসলকেও এরা কিন্তু ক্ষতি করে, পাতা খেয়ে নেয়, ক্লোরোফিল নষ্ট হয়ে যায় এবং পুরো কাণ্ড বাদ দিয়ে সমস্ত পুরো অংশটাই এরা কিন্তু খেয়ে নেয়। এই লেদা পোকার আক্রমণে কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে এবছরও আমরা আমাদের জেলায়, পূর্ব মেদিনীপুরে তো বিশেষভাবে দেখেইছি এবং অন্যান্য জেলায় এটা পরিলক্ষিত হচ্ছে। এই পোকাগুলি সাধারণত লাগে আমাদের মুগ এবং কলাই ফসল। আচ্ছা অভিমন্যু, আইপিএম অর্থাৎ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এই যে পদ্ধতিটা, এর ফলে কিভাবে এই রোগ বা এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে? ঠিক, মানে আইপিএম হচ্ছে আমাদের এই রোগ বা পোকা যেগুলো হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পদ্ধতি, প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রাসায়নিক ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ নয়, সমস্ত পদ্ধতি অবলম্বন করে পোকাগুলোকে একটা নিয়ন্ত্রণে রাখা, যাতে করে আমাদের ক্ষতির সীমাটা লঙ্ঘন না হয়। পরবর্তীকালে আমাদের যদি একান্তই দেখা যায় যে পোকার আক্রমণ এত বেশি হয়ে গেছে, তখন রাসায়নিক ওষুধে দিতে হবে। এই বিষয়ে যে বিষয়গুলো কৃষক বন্ধুদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে গভীরভাবে গরমকালে চাষ দিয়ে মাটিটাকে উল্টে দেওয়া, 2 নম্বর হচ্ছে বীজ শোধন করে বসানো, 3 নম্বর হচ্ছে রাসায়নিক সার এবং জৈব সার সম পরিমাণে দেয়া, 4 নম্বর হচ্ছে যে সেচ এবং সেচ ঠিকঠাক করে দেয়া। আরেকটা হচ্ছে যে গাছ যে সংখ্যায় থাকা উচিত, ধরুন আমাদের মুগ 1 স্কোয়ার মিটার এলাকায় ওই 50টা মতো মুগ গাছ থাকলে খুব ভালো হয়। সেখানে যদি সংখ্যাটা বেশি হয়ে যায় তাহলে অতিরিক্ত গাছকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিতে হবে, অর্থাৎ গাছ উঠিয়ে দেওয়া, থিনিং করা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। 3 নম্বর হচ্ছে নিয়মিত মাঠ পরিদর্শন করে কোনো প্রকার ডিম বা গাদা আছে কিনা সেগুলো দেখে সেগুলোকে তুলে ফেলা, নষ্ট করে ফেলা, এবং রোগের ক্ষেত্রেও তাই, কোনো রোগে আক্রান্ত হলে সেই গাছটাকে তুলে ফেলতে হবে, অর্থাৎ নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে। আচ্ছা, এবারে মুগ যে পরিণত হয়েছে বা পেকেছে গাছে, এবার কিভাবে তুলবেন বা কিভাবে গুদামজাত করবেন চাষি বন্ধুরা, সে সম্পর্কে যদি একটু বলেন। মুগ সাধারণত আমরা বলি মুগের ক্ষেত্রে সম্রাট বা বিরাট ছাড়া অন্যান্য যে জাতগুলো চাষ হয় সেখানে বিভিন্ন 2-3টি ক্ষেপে ফসলটা তোলা হয়। ফসলটা সাধারণত পেকে গেলে 80% পেকে গেলে আমরা তুলে নিতে বলি। এবার আরেকটি কথা এখানে বলার, চাষি ভাই কৃষক বন্ধুগণ, যে মুগ গাছটা পুরোটা উপড়ে নেন। যেহেতু রাইজোবিয়ামের গুটি তৈরি করে, শিকড়ে বাসা বাঁধে, সেই জন্য আমরা বলবো কৃষক বন্ধুদের যে পুরো গাছটা না উপড়ে সুটিটা উপড়ে নেন, এবং ওই যে অবশিষ্টাংশ যদি লাঙল দিয়ে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মাটির উর্বরতা শক্তি বাড়বে। এবার মুগটা তুলে রোদে ঝাড়াই মাড়াই করার পরে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার জন্য মুগ যেহেতু প্রোটিন প্রচুর পরিমাণে থাকে, 20-25% প্রোটিন থাকে, সেই জন্যে মুগে কিন্তু বিভিন্ন ধরনের স্টোরড গ্রেন পেস্ট, অর্থাৎ যেটা আমরা সংরক্ষণ করি এই অবস্থায় পোকা লাগে। সেই জন্যে আমাদের সংরক্ষণ করার সময় বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। চটের বস্তায় বা আমরা যদি ধাতব পাত্রে রাখতে পারি, ধাতব পাত্রে রাখতে পারলে সবচেয়ে ভালো। তাছাড়া যদি চটের বস্তায় রাখি তাহলে চটের বস্তাগুলো শোধন করে নিতে হবে। যে কোনো সিস্টেমে সর্বাঙ্গবাহী কীটনাশক বা আপনার কন্ট্যাক্ট স্টোমাক পয়জন যে কীটনাশকগুলো আছে সেই কীটনাশকগুলো দিয়ে আমাদের বস্তাগুলো শোধন করতে হবে। শোধন করার পরে ফসলটা উপযুক্ত রোদ খাইয়ে সেখানে ময়েশ্চার অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ 12 থেকে 14% মধ্যে রেখে সেইটা আমাদের বস্তাতে মজুত করতে হবে বা মেটালিক ধাতব পাত্রে মজুত করতে হবে। বস্তাতে যদি মজুত করি তাহলে দেয়াল থেকে কিছুটা ছেড়ে, মাটির দেওয়াল যদি হয়, মাটির বা ইটের দেওয়াল যদি হয়, দেওয়াল থেকে ছেড়ে কাঠের পাটাতনের উপর বস্তাতে
রাখতে হবে। এবং বর্ষাকালে যেহেতু আমাদের এই মুগ ফসলে বা মুগ যে দানায় ময়েশ্চার অ্যাবজর্ব করে, জলীয় বাষ্প অ্যাবজর্ব করে ময়েশ্চার বেড়ে যায়, তখন পোকার আক্রমণটা বেশি লাগে। সেই সময় আমাদের বিশেষভাবে রোদ খাওয়াতে হবে এবং সাবধানতা অবলম্বন করে রাখতে হবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন তো যে মুগ বা কলাইয়ের কিভাবে পরিচর্যা করতে হবে। আমাদের বিশেষজ্ঞরা খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই আজকের আলোচনা থেকে অনেকটাই উপকৃত হয়েছেন, এবং যারা মুগ চাষ করেছেন এই আমাদের বিশেষজ্ঞের মতামত অনুযায়ী যদি এখনও পরিচর্যা করেন, তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফলন পাবেন, রোগ পোকা থেকে মুক্তি পাবেন এবং লাভটা অনেকটাই ঘরে তুলে নিতে পারবেন। তাহলে আলোচনা এখানেই শেষ করি। আপনাদেরকে নমস্কার।